বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রবাদ পুরুষ কমরেড মনি সিং ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে সোমেশ্বরী নদীর তীরে সুসং দুর্গাপুরের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। ওর জন্ম হয় 1901 সালে কলকাতায়। কমরেড মনি সিংহের পিতা ছিলেন কালীকুমার সিংহ আর মা সরলা দেবী। সরলা দেবী ছিলেন সুসং দুর্গাপুরের মহারাজা কুমুদচন্দ্র সিংহের আপন বোন। সে সূত্রে সুসং দুর্গাপুরের জমিদাররা ছিলেন মনি সিংহের মামা। মনি সিংহের বয়স যখন 2 বছর তখন ওর বাবা মৃত্যুবরণ করেন। মনি সিংহের 2 ভাই ও 1 বোন ছিল। ভাইয়েরা হলেন বীরেন্দ্র সিংহ, নৃপেন্দ্র সিংহ ও মনীন্দ্র সিংহ, আর বোনের নাম ছিল নির্মলা সান্যাল। মনি সিং কলকাতায় 10 বছর মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেন। 1914 সালে প্রায় কিশোর বয়সেই মনি সিংহ ব্রিটিশ বিরোধী সন্ত্রাসবাদী দল অনুশীলন পার্টির সংস্পর্শে আসেন। 1925 সালে গোপেন চক্রবর্তী নামে মস্কো ফেরত একজন কমিউনিস্ট নেতা সুসং দুর্গাপুর অঞ্চলে আসেন। তার প্রভাবে তরুণ মনি সিংহ মার্ক্সবাদ ও কমিউনিস্ট আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। শ্রমিকদের মধ্যে কাজ করবেন বলে 1926 সালে মনি সিং কলকাতায় আসেন। কলকাতায় মনি সিং হ্যারিসন রোডের অফিসে কমরেড মুজাফর আহমেদের সঙ্গে দেখা করেন এবং কলকাতার মেটিয়া বুরুজে শ্রমিক আন্দোলন শুরু করেন। এ সময় মেটিয়া বুরুজে বিড়লাদের কেশরাম কটন মিলের শ্রমিকেরা তাদের মজুরি ইয়ার্ডের বদলে পাউন্ডে দেবার দাবিতে এক ধর্মঘট করে। সে ধর্মঘট ভাঙতে বক্তৃতা দেবার জন্য বিড়লারা অল ইন্ডিয়া কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র বসুকে এক সভায় বক্তৃতা দিতে নিয়ে আসে। সুভাষ বসু ওর বক্তৃতায় শ্রমিকদের ধর্মঘট তুলে নেবার কথা বলে বিড়লাদের সপক্ষেই বলেন। মনি সিং তখন সভার উল্টো দিকে একটি চায়ের টেবিলে দাঁড়িয়ে চড়া গলায় হুঙ্কার দিয়ে বলেন, ভাইও হাম লোগ পাউন্ড মাংতা, ইয়ার্ড নেহি মাংতা। ওর কথা শুনে শ্রমিকেরা ধর্মঘট ভাঙতে অস্বীকার করে। 2 সপ্তাহের সফল ধর্মঘটের পর বিড়লার সঙ্গে আলোচনা সভায় শ্রমিকদের যে প্রতিনিধি দল বসেন তার নেতা ছিলেন মনি সিং। ঘনশ্যাম বিড়লা শ্রমিকদের দাবি মেনে নেন। 1928 সালে কলকাতার পার্ক সার্কাসে অল ইন্ডিয়া কংগ্রেসের অধিবেশন চলছিল। কংগ্রেস ঠিক করেছিল তারা স্বায়ত্তশাসনের প্রস্তাব মেনে নেবে। শ্রমিকদের দাবি ছিল পূর্ণ স্বাধীনতা। প্রায় 20,000 শ্রমিক এ সম্মেলনে মিছিল করে আসে। মিছিলের সম্মুখভাগে ছিল মেটিয়া বুরুজের 50-60 জন জঙ্গি শ্রমিক। কমরেড মনি সিং সাইকেলে মিছিলের পুরোভাগে ছিলেন। সভাস্থলে বম্বের বিখ্যাত শ্রমিক নেতা কেশব নীলকান্ত যোগলেকার ওকে ফ্ল্যাগ স্ট্যান্ডের উপরে উঠতে সহায়তা করলে কমরেড মনি সিং দাঁড়িয়ে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের ইচ্ছা পূরণ হয়েছে, এখন আপনারা ঘরে ফিরে যেতে পারেন। মনি সিংহের নেতৃত্বে শ্রমিকদের সুশৃঙ্খলভাবে সভায় আসা ও যাওয়া উপস্থিত সকলকেই মুগ্ধ করেছিল। মনি সিং প্রথমে কমরেড মুজাফর আহমেদের ওয়ার্কার্স পিজেন্টস পার্টির সদস্য হন ও 1937 সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। মনি সিং মূলত একজন স্বশিক্ষিত মানুষ ছিলেন, তবে ইংরেজি, উর্দু ও হিন্দি ভাষায় ওর দখল ছিল। মেটিয়া বুরুজে শ্রমিক আন্দোলন করতে গিয়ে ওকে উর্দু ভাষা শিখতে হয়েছিল। মিরাট ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ব্রিটিশ কমিউনিস্ট ফিলিপ স্প্রাটের সঙ্গে কমরেড মনি সিংহের ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। মনি সিং 1930 সালের 9 মে কলকাতার মেটিয়া বুরুজে গ্রেপ্তার হন এবং ওকে ভুটান সীমান্তে জঙ্গল ও পাহাড় ঘেরা দুর্গম বক্সার জেলে পাঠানো হয়। 1935 সালে মনি সিংহকে সুসং দুর্গাপুরে ওর বাড়িতে নজরবন্দি করা হয়। প্রতিদিন বিকেলে ওকে থানায় হাজিরা দিতে হতো। 1936 সালে পাটের ন্যূনতম দামের দাবিতে পাট চাষিদের পক্ষে বক্তৃতা দেওয়ায় রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন এই কারণ দেখিয়ে মনি সিংহকে কারাগারে পাঠানো হয়। 1937 সালের মাঝামাঝি নদিয়া জেলার করিমপুর থানার জেল থেকে মনি সিং মুক্তি পান। জেল থেকে ছাড়া পেয়ে মনি সিংহ মায়ের সঙ্গে দেখা করার জন্য বাড়িতে সুসং দুর্গাপুরে আসেন। এ সময় কাছের দশাল গ্রামের কয়েকজন মুসলমান কৃষক ওর সঙ্গে দেখা করতে আসেন। মনি সিংহের ভাষায়
8-10 জন বয়স্ক মুসলিম কৃষক আমায় এসে বললেন, খোদার রহমে আপনি খালাস পাইছেন, আমরা খুব খুশি হয়েছি। এখন আপনি টঙ্কটা লইয়া লাগুইন, আমরা আর টঙ্কের জ্বালায় পারতেছি না। টঙ্ক মানে ধান কড়ারি খাজনা। ধান হোক বা না হোক, কড়ার অনুযায়ী কৃষকদেরকে জমির মালিককে ধান দিতেই হবে। সুসং দুর্গাপুর এলাকায় যে টঙ্ক ব্যবস্থা ছিল তা ছিল খুবই কঠোর। 1.25 একর জমির জন্য বছরে ধান দিতে হতো 7 থেকে 15 মণ। সুসংয়ের জমিদাররা টঙ্ক প্রথায় বছরে প্রায় 2 লক্ষ মণ ধান আদায় করত। এটা ছিল এক জঘন্যতম সামন্ততান্ত্রিক শোষণ। টঙ্ক মানে তুমি 1 বছরের জন্য নিবা জমি, ওইটাতে তোমাদের 10 মণ বা 8 মণ জমি ভেদে আর যদি 2 ফসলা হয় তখন তাদের 10 মণ 12 মণ, কম হইলে 8 মণ, এইরকম ভাবে দিতেই হবে, ধান হোক বা না হোক। এই একটা নির্যাতন, তোমার ধান দিতে হবে। ধান যদি না দেও এই জমি আমি ফেরত নিয়ে নিই। এই একটা নির্মম ব্যবস্থা। মুসলমান চাষিরা, হাজং চাষিরা, মানে আমরা এইটা কি উপায়? আমরা তো ফসল নাইলেও দেওয়ান লাগে, নাইলে জমি কাড়িয়ে নেই, আমরা খাইবাম কি? পয়সা আমি কি পাবো? এটা কয় না, আপনি শুনছি শ্রমিক কৃষকের নেতা মণি সিং ওর স্মৃতিকথায় লিখেছেন, তখন আমার মধ্যে এক দ্বন্দ্ব সৃষ্টি হল, ট্রেড ইউনিয়ন না টঙ্ক আন্দোলন। আমি ভাবতে লাগলাম, আমি যদি মার্ক্সবাদ লেনিনবাদে বিশ্বাসী হই, তবে যেখানে আমার এবং আমার পরিবারের স্বার্থ নিহিত রয়েছে, প্রয়োজনে আদর্শের জন্য তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা আমার কর্তব্য। অবশেষে সব দ্বিধা কাটিয়ে মণি সিংহ টঙ্ক আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেন। উনি সংগঠন শুরু করলেন, একেবারে শ্রীবর্দী থেকে একেবারে কলমাকান্দা সিলেট পর্যন্ত যত হাজং ছিল, হাজংদেরই বেশি টঙ্ক ছিল। যেদিন মিছিল নিয়ে দুর্গাপুর আসতো, হাই স্কুল মাঠে মিটিংটা হইতো, তার বাসার সামনে হাজার হাজার মহিলা, পুরুষ মহিলা। হাজং ও মুসলমান কৃষকদের নিয়ে মণি সিং এক সফল টঙ্ক আন্দোলন গড়ে তোলেন। মণি সিং হাজং ও গারোদের খাওয়া আচরণ সম্পূর্ণ আয়ত্ত করে যেন তাদের খুবই আপন একজন হয়ে উঠেছিল। আমার বাবার সাথে চলতে আব্দুল ফকির, আব্দুল মজিদ খা এবং পীরবক্স ফকির, ওনারা ছিল সঙ্গী। আমাদের বাড়িতে আসবে আব্দুল গফুরের ছেলে, ওনার বাড়িতে আসছে, মজিদ কার বাড়িতে আসছে, গফুর এই পীরবক্স ফকিরের বাড়িতে আসছে। উনি আমাদের বাড়িতে আইসা বলছিল নিরাশা হইও না, আমি যখন আছি এটা বাও করবো। যদিও মামার বিরুদ্ধে আমরা আন্দোলন করব, এবং নিজস্ব পরিবারের লুকিয়ে ছিল, এবং উনি অনেক ত্যাগ স্বীকার করছে, রক্তের ধারা ছাড়ে দিয়েই অন্য লোক নিয়ে সেই সংগ্রাম করছে। টঙ্ক আন্দোলন ছিল বিপ্লবী মণি সিংহের জীবনের এক ঐতিহাসিক বাঁক। টঙ্ক আন্দোলনের বলা চলে 3টে পর্ব ছিল। প্রথম পর্বটা ছিল 1938 সাল থেকে 40 দশকের প্রথম পর্যন্ত। আন্দোলনের এই প্রথম পর্বের বেশ কিছু সাফল্য ছিল। টঙ্কে দেওয়া ধানের পরিমাণ প্রায় অর্ধেক হয়ে যায়। কয়েক কিস্তি দেবার পর কৃষকেরা জমির স্বত্ব পেতেও শুরু করলেন। এই অঞ্চলের দীঘা বিলে পানি আটকে থাকায় ফসলের ক্ষতি হতো। মণি সিংহের আহ্বানে 300 কৃষক স্বেচ্ছাশ্রমে এক রাতের মধ্যে কোদাল দিয়ে খাল খনন করে এবং জমিগুলো ফসলের উপযোগী হয়। ওর জীবদ্দশাতেই কমরেড মণি সিং পরিণত হয়ে যান এক কিংবদন্তি। ওকে নিয়ে বেশ কিছু মিথ তৈরি হয়ে যায়। কৃষক ও হাজংদের মাঝে ওর সম্পর্কে যেসব মিথ তৈরি হয়েছিল তা ছিল, মণি সিং একটা সাদা ঘোড়ায় চড়ে গারো পাহাড়ে ঘুরে বেড়ান, অতি দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারেন, কিংবা মুহূর্তের মধ্যেই নিজের চেহারা পরিবর্তন করে ফেলতে পারেন। প্রথম দফায় বিজয়ের প্রেক্ষিতে টঙ্ক আন্দোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টঙ্ক আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হলে তা প্রচণ্ড রূপ ধারণ করে। 1945 সালের 4 ও 5 এপ্রিল নেত্রকোনায় মগরা নদীর পারে নাগরার মাঠে অনুষ্ঠিত হয় সারা ভারত কৃষক সম্মেলন। মণি সিং ছিলেন এই সম্মেলনের
প্রস্তুতি কমিটির চেয়ারম্যান এবং এ সম্মেলনে তিনি প্রধান সংগঠকের দায়িত্ব পালন করেন। শত শত হাজং নারী পিঠে তাদের সন্তানদের বেঁধে 70-80 মাইল হেঁটে এই সম্মেলনে এসেছিল। এই সম্মেলনে সভাপতিত্ব করেন কমরেড মুজাফর আহমদ। উপস্থিত ছিলেন উপমহাদেশের বিশিষ্ট কমিউনিস্ট নেতা পিসি যোশী, ভবানী সেন, বঙ্কিম মুখার্জি, সুন্দরাইয়া নাম্বুদ্রিপাদ, সোমনাথ লাহিড়ী, হরকিষেণ সিং সুরজিৎ, কল্পনা যোশী ও আরও অনেক নেতা ও শিল্পী সাহিত্যিকেরা। সম্মেলন শেষে জনসভায় প্রায় 1 লক্ষ লোকের এক সমাবেশ হয়। এই বিশাল সমাবেশ ও সম্মেলনকে সফল করার ব্যাপারে কমরেড মনি সিং এক বড় ভূমিকা পালন করেন। সম্মেলনের প্রধান ফটকে এক সংগ্রামী হাজং নারীর প্রতীকে গড়ে তোলা হয়েছিল এক চমৎকার দৃষ্টিনন্দন স্থাপত্য। আজও নেত্রকোনাবাসীরা নাগরার মাঠের সেই ঐতিহাসিক কৃষক সম্মেলনের কথা স্মরণ করেন। 1946 সালের 30শে জানুয়ারি কুমুদিনী নামে এক হাজং তরুণীকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনতে গিয়ে বহেরাতলি গ্রামের রাশিমণি ও সুরেন্দ্র হাজং পুলিশের গুলিতে নিহত হন। হাজংদের পাল্টা হামলায় 2 জন পুলিশ পালাতে গিয়ে বল্লমের আঘাতে মারা যায়। কলকাতা থেকে বামপন্থী ব্যারিস্টার মহারাজা স্নেহাংশু আচার্য ও জ্যোতি বসু রাশিমণি হত্যার তদন্তের জন্যে ময়মনসিংহে আসেন ও জিপে শেরপুরের নালিতাবাড়ি পর্যন্ত যান, কিন্তু ব্রিটিশ পুলিশ ওদেরকে দুর্গাপুরে যেতে বাধা দেয়। আব্বাও ছিল বয়রাতুলিতে আমরাই আছি কয়েকটা বাড়ি আছে আর কি, 8-10 বাড়ি হবে। তারা সবসময় কিছু দেখা পড়ার নাকি চলছে। যখন নাকি আন্দোলনটা করছে তখন মানে সবসময় তারা আদান প্রদান ছিল, যোগাযোগটা ছিল আর কি। তাদের কাছে ঈশ্বর ছিল মনীষী। তরুণ সোনার আমাদের দেশে বিদগ্ধ পণ্ডিত দেন, তিনি একটা ঘটনার উল্লেখ করেন। আর এটাকে ধরে নিয়ে গেতে এই তোমার বাবার নাম কোথায় থাকো, বাড়ি কোথায়, বলো মনীষী। তোমার বাবার নাম কি, বলো মনীষী। তোমার মায়ের নাম কি, বলো মনীষী। 1947 সালে দেশভাগের পর শুরু হয় টঙ্ক আন্দোলনের 3য় পর্ব। 1948 সালের ডিসেম্বরে কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ জেলা কমিটি আবারও টঙ্ক আন্দোলন শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে। টঙ্ক আন্দোলনের এই শেষ পর্বের সময় কমিউনিস্ট পার্টি রণদ্বীপের উগ্র লাইন গ্রহণ করায় এই আন্দোলন ছিল খুবই জঙ্গি ও সশস্ত্র। মনি সিংহের অন্যতম সহকারী কমরেড ললিত হাজংয়ের নেতৃত্বে এ আন্দোলনে হাজংরা ছিল খুবই জঙ্গি। 3য় পর্যায়ে টঙ্ক আন্দোলন গেরিলা যুদ্ধের রূপ নেয় এবং কখনো কখনো তা সম্মুখ যুদ্ধেও পরিণত হয়। টঙ্ক প্রথার বিরুদ্ধে বিপ্লবী আন্দোলনকারীরা গারো পাহাড়ের পাদদেশে সীমান্তবর্তী ধোবাউড়ার রানীপুর চিরাখালীতে গড়ে তোলে এক নতুন গ্রাম। এ গ্রামে 24 ঘন্টা সশস্ত্র পাহারা থাকত, উড়ত লাল নিশান, ছিল হাসপাতাল ও অন্যান্য সেবার ব্যবস্থা। আন্দোলন দমন করতে জমিদারদের সহায়তায় সরকার সশস্ত্র প্যারামিলিটারি বাহিনী প্রেরণ করে। ধর্মভিত্তিক পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ায় এবং হাজংরা হিন্দু হওয়াতে তাদের উপর ব্যাপক নির্যাতন, ধর্ষণ ও লুটপাট চালানো হতে থাকে এবং তাদের বাড়িঘর ও জমিজমা দখল করা হয়। এই করতে করতে যখন রুহুল আমিন এসে বললো যে আমি তওব প্রথা তুলে দিলাম, তখন তো আন্দোলনটা থেমে গেল। তখন হাজংদের ওপরে ওরা অমানবিক নির্যাতন করে ওদের আসলে চলে দিতে মাত্র করতো। মারাত্মক অত্যাচার হয়েছিল পাকিস্তানের পুলিশের পক্ষ থেকে আর কি। এখানে বহু লোককে তখন হত্যা করা হয়েছে, তাদের ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। এখানে হাজং সম্প্রদায়ের উপরে ব্যাপক নির্যাতন চলেছে, যেহেতু তারা মানে সশস্ত্র পন্থায় চলে গিয়েছিল সেই সময়। সুতরাং স্বাভাবিকভাবেই তখন নতুন পাকিস্তান রাষ্ট্র হয়েছে একটা ধর্মের ভিত্তিতে, যে আমরা মুসলিম, আমাদের একটা রাষ্ট্র,
সেইটার একটা তো ব্যাপক উচ্ছ্বাস সেই সময়ে সেই জনসাধারণের মধ্যে ছিল, এবং সেইটার হলো প্রশাসন, সেটার হলো রাষ্ট্র, তারা তো এগুলি কিছুই মানবে না। এবং যার ফলে কিন্তু কমরেড মনির সিং এর নিজের বাড়ি, সেই বাড়ি কিন্তু 50 সালে নুরুল আমিনের সময়ে ট্রাক্টর এনে এখানে চাষ করে পুরো বাড়ি একদম ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল, এবং সেই বাড়ি পরে নিলামেও বিক্রি হয়ে যায়। সিলেটের সুনামগঞ্জে কমরেড রবীন্দ্রনাথ দামের নেতৃত্বে যে টঙ্ক আন্দোলন গড়ে উঠেছিল, সে আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন অনিমা সিংহ। কমরেড রবি দাম ধর্মপাশার মোহনপুর গ্রামে 1949 সালে মার্চ মাসে পুলিশের গুলিতে নিহত হন। রবি দামের মৃত্যুর পর অনিমা সিং প্রথমে নিজ বাড়ি সুনামগঞ্জে ও পরে পার্টির নির্দেশে ঢাকায় চলে আসেন। কমরেড মনি সিং ছিলেন আমাদের সুষম দুর্গাপুরে টঙ্ক আন্দোলন মহান নেতা। উনি এই টঙ্ক আন্দোলনের মাঝেই উনার এই বিশ্ব আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছিলেন, এবং ওনার নেতৃত্বে আমাদের এই টঙ্ক আন্দোলন উচ্ছেদ হয়েছে। দীর্ঘ প্রায় 1 যুগ ধরে চলা এই টঙ্ক আন্দোলনে সব মিলিয়ে প্রায় 60 জন হাজং প্রাণ হারান। কমরেড মনি সিংয়ের জীবন সংগ্রাম গ্রন্থের বর্ণনা অনুযায়ী প্রায় 1 লক্ষ হাজং সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে চলে যেতে বাধ্য হয়। হাজংদের উচ্ছেদ করে তাদের ফেলে যাওয়া জমিতে অন্য জেলা বা আসাম থেকে আসা বাঙালি মুসলমানদের বসানো তখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। হাজংদের তো এখন নাই বলতে কিছুই নাই, এখন শুধু পেটটা আছে আর জানটা আছে, আর কিছুই নাই। ওর নিজের ভাষায় টঙ্ক আন্দোলন সম্পর্কে কমরেড মনি সিংহের মূল্যায়ন ছিল, সারা বাংলাদেশে ধান কড়ারি খাজনা উঠে গিয়েছে সত্য, কিন্তু যে হাজং আদিবাসী বীরত্ব, সাহস, ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে এই সংগ্রাম গড়ে তুলেছিলেন, তাদের আমরা হারিয়েছি। তারা পিতৃপুরুষের ভিটা ত্যাগ করে যেতে বাধ্য হয়েছেন। কাজেই একদিকে হয়েছে জয়, অন্যদিকে হয়েছে পরাজয়। তবে চূড়ান্ত বিচারে টঙ্ক আন্দোলনের বিজয়ই ঘটেছিল, কারণ চিরকালের জন্যে ধান কড়ারি খাজনা বা টঙ্ক প্রথার অবসান ঘটেছে। আমরা সম্পত্তির মালিক হইলাম, RS এর মালিক হইলাম, ROR এর মালিক হইলাম, BS এর মালিক হইলাম, আর গারো হাজংরা এমনি ভাবে বিতাড়িত হয়ে গেল, তারা কিছুই পাই নাই। মনি সিং কি এই গ্রামেও পালিয়েছে, এই গ্রামে খাচ্ছে? হ্যাঁ, এই গ্রামে বাতাইছে। ও এই যে তার বাবার আলো, এটা আপনি গৌর কুকিরের আলো, ওনার বাবার কাছে থাকতে আরো বেশি করেন। খেতে কাজ করে। ওনারে বঙ্গবন্ধু নাকি বলছিলেন, দাদা আপনার এই বাড়ি জমি যা আছে আমি সব ফিরে দিব। মনিদা বললেন, একটা কথা বলি, যে আমার সঙ্গে যারা টঙ্ক আন্দোলন করছে এবং যারা ইন্ডিয়া গেছে গা, তাদের কথা বলি না, যারা এইখানে ওয়ারিশরা এখনো বাচ্চা আছে, তাদের জমি যে নিলাম হয়েছিল, ওই জমি কি আপনি তাদের ফেরত দিবেন যারা আছে বাংলাদেশ? না দাদা, স্বাধীন এক দেশ, এখন আমি দিতে পারবেন, তাহলে আমারও প্রয়োজন নেই। এই ছিলেন 1947-এর দেশভাগের পর ওর পরিবারের অনেকেই ভারতে চলে গেলেও মনি সিং পূর্ব পাকিস্তানেই রয়ে যান। ভারত পাকিস্তান হয়ে গেল, তখন এইখান থেকে যারা কমিউনিস্ট পার্টির সদস্য ছিল, তারা বিভিন্ন কারণে অত্যাচার, নির্যাতন, পারিবারিক সমস্যা, দলে দলে হিন্দুরা এই দেশ থেকে চলে যাচ্ছে, তো যার ফলে কমিউনিস্ট পার্টির একদম তার যে বেস 12,000-এর যে 12,000 যদি মেম্বার থাকে, তাহলে ধরেন তার গণসংগঠন আছে, ক্যান্ডিডেট মেম্বার আছে, প্রার্থী সদস্য আছে, আরো অন্যান্য তার সামাজিক যোগাযোগ আছে, এই পুরা জিনিসটা হঠাৎ করে এটা ধসে পড়লো। আমি যতটুকু বাবার কাছে শুনেছি, 400-র মতো পার্টির সদস্য এই দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পাকিস্তান এর ফলে একদিকে এখানে কমিউনিটি ছিল 12,000 পার্টি মেম্বার ছিল, এখানে লিডারশিপে ছিল হিন্দু কমিউনিটি। এখানে 50-এর আক্রমণ, আদার আক্রমণে তারা থাকতে পারে না, চলে গেছে, উচ্ছেদ হয়ে চলে গেছে। কিন্তু মনি সিং এখানেই তার সাবল, সে কিন্তু মাটি কামড়ে এই মনি সিং এখানে পড়েছিলেন। মনি সিং 1951 সালে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমরেড মনি সিং প্রায় 11 বছর জেলে ও 20 বছর আত্মগোপনে ছিলেন। মনি সিংকে ধরিয়ে দেবার জন্যে পাকিস্তান সরকার 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। নিষিদ্ধ থাকা অবস্থায় চূড়ান্ত দমননীতির মধ্যেও কমিউনিস্ট পার্টি 1952 ভাষা আন্দোলনের সংগ্রামের সঙ্গে শুধু যুক্তই ছিল না, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন মূলত শহীদুল্লাহ কায়সার, মোহাম্মদ তোয়াহা, অলি আহাদ, গাজিউল হক প্রমুখ। এছাড়া সে সময় কমলাপুরের গোপন ডেন নিবাসী নিবেদিতা নাগ লিখেছেন, আত্মগোপনে থাকা সত্ত্বেও মনি সিং, নেপাল নাগ, খোকা রায়, অনিল মুখার্জি প্রমুখ নেতা দিনের বেলাতেও ছদ্মনামে ও ছদ্মবেশে ঢাকা হল, জগন্নাথ হল, সলিমুল্লাহ হল নামের ছাত্রাবাসগুলোতে গ্রুপ সভা করতে চলে যেতেন। 1954 সালে হক ভাসানী সোহরাওয়ার্দীর যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ব্যাপারেও মনি সিং উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। 1955 সালে কমরেড মনি সিং অনিমা সিংহের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 55 সালে আমাদের বাড়িতে বড় কাকুর বিয়ে হয়। মনি সিং এবং অনিমা সিংয়ের বিয়েটা হয় শুধুমাত্র মালা বদল করে। বিয়ের পরে যে একটা মিষ্টি মুখের ব্যাপার থাকে, সেটা কেউ ওদের কিছু মিষ্টি টিষ্টি এনে খাইয়েছিল। আমার মা সেটা বলেছেন এবং খুব গর্ব করে আজীবন বলতেন যে শুধু মালা বদল করে যদি বিয়ে টিকে থাকে তাহলে এত জপ তপ, এত কিসের জন্য, জাঁকজমক কেন? ওদের একমাত্র পুত্র সন্তান দিবালোক সিংহ পেশায় একজন চিকিৎসক এবং বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম একজন নেতা। আমার মা তো মেডিকেল স্কুলে পড়তেন সিলেটে এবং ডাক্তারি পড়া শুরু করেছিলেন। এখন ওই সময় হলো টঙ্ক আন্দোলন। সেই টঙ্ক আন্দোলনে উনি কমিউনিস্ট পার্টির স্বেচ্ছাসেবী হিসাবে এই এলাকায় চলে আসছিলেন এবং এইভাবে তিনি কমিউনিস্ট পার্টির সাথে সম্পৃক্ত হয়ে যান, তারপরে হোল টাইমার হয়ে যান এবং ওনার মনের যে স্বপ্ন ছিল যে উনি ডাক্তার হবেন, সেটা ওনার নিজের জীবনে না হলেও আমার ভিতরে সেটাকে সম্পূর্ণভাবে উনি গেঁথে দিতে পেরেছিলেন আর কি। 1950 সাল থেকে প্রায় অধিকাংশ সময়ে কমরেড মনি সিং আত্মগোপন থাকা অবস্থায় কমিউনিস্ট পার্টিকে নেতৃত্ব দিয়ে যান। এক বিশাল সময়কাল জুড়ে মনি সিংহের বিপ্লবী জীবনকাল পরিব্যাপ্ত। একদিকে তিনি সামন্তবাদী টঙ্ক প্রথার বিরুদ্ধে হাজং ও অন্যান্য কৃষকদের অবিস্মরণীয় সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, আবার 50-60 দশকে এদেশে যখন জাতীয় রাজনীতিতে গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার বিকাশে লড়াই সংগ্রাম হয়েছে, সেখানেও যুক্ত রয়েছে মনি সিংহের নাম। মনে রাখতে হবে, মনি সিং এ সব কিছুই করেছেন জীবনের বৃহত্তম সময় গোপন থাকা অবস্থায় অথবা জেলখানার ভেতরে থেকে। আত্মগোপনের দিনগুলোতে কমরেড মনি সিং ও অনিমা সিংহের নিকট সহযোগী ছিলেন প্রয়াতা মমতাজ হক আশু ও প্রয়াত দলিল উদ্দিন মোল্লা এবং ওদের পরিবারের সদস্যরা। বড় জেঠু মৌলবী হয়ে ঘুরে বেড়াতেন, ও কিছু ধরতে পারতো না। আর একদম চোস্ত উর্দু। 1956 সালের মার্চ মাসে, আই রিমেম্বার দ্য ডেট, 23 মার্চ, সেই দিন আমাদের যে লক্ষ্মীবাজারের ডেনটা ছিল আর পাশের বাড়িটা ছিল আমেরিকান কনসুলেট, একদম মানে এরা ছাদে উঠে ওয়াচ করতে পারতো আর কি। হ্যাঁ, দে ওয়ার সো অ্যাক্টিভ। তো ওইখানে যখন ঘিরে ফেললো বাড়িটাকে, তখন এই বাবারা সব মনে করলেন বলে ওদের অ্যারেস্ট করতে এসছে, খবর পেয়ে গেছে, সব রেডি হয়ে নিল। রেডি হতে হতে রাত্রি 9টা বাজে, তখন এক এক করে কমরেড বেরোতে শুরু করবে ঠিক করেছে। তখন মৌলভী সাহেব এসে ঢুকলেন। আচ্ছা, তো ববি যেটু এসে ঢুকলেন আর কি, মানে ওনার তো চলাফেরা কোনো অসুবিধে নেই, উনি তো মৌলভী। এবং ওনার কথা মতো আমার বাবা আমাকে বললেন, দেখো পার্টির সব কাগজ আমরা এই মোম দিয়ে মুড়িয়ে দিয়েছি, তুমি এইটা নিয়ে একটাবার টিউবওয়েলে দাঁড়িয়ে থাকবে। ঠিক 2:30-3টে নাগাদ তোমার কাকু মানে শকত এসে দেয়ালের ওপার থেকে কাক বলবে, তখন তুমি কাক বললে উনি এসে তোমায় তুলে নিয়ে যাবে। অ্যান্ড বিলিভ মি, অ্যাট দ্য এজ অফ 10 আমি রাত্রে 2:30 অব্দি পার্টির সমস্ত দলিল দড়িতে পেতে খবর বলতে দাঁড়িয়েছিলাম। আমি এনে কোথেকে আমি এনার্জি পেয়েছিলাম, বাট আই ডিড দ্যাট। কমরেড মনি সিং প্রায় 20 বছর আত্মগোপনে ছিলেন পাকিস্তান। ঢাকাতে আমরা একটা
বাড়িতে থাকতাম, এটা ছিল প্রফেসর হেশামুদ্দিনের বাড়ি। প্রফেসর হেশামুদ্দিন রিটায়ার করেছিলেন ঢাকা কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে। সেই বাড়িটা একদম রাজারবাগ পুলিশ লাইনের লাগোয়া। ওই বাড়িটা তিনি কমিউনিস্ট পার্টিকে ভাড়া দিয়েছেন। অধ্যাপক হিশামউদ্দিন সাহেবের বাসাটা ভাড়া নেওয়া হয়েছিল পার্টির অবাঙালি সদস্য সুলাইমান আলাদিন মোহাম্মদের নামে। কমরেড সুরেশ দে আত্মগোপনের দিনগুলোতে কমরেড মণি সিংকে নানাভাবে গোপনে সহায়তা করতেন। এছাড়া কৃষক আন্দোলন ও কমিউনিস্ট পার্টির সংগঠনের নানা কাজে কমরেড মণি সিংহের বিশেষ সহযোগী ছিলেন আদর্শবাদী ব্রিটিশদের চরম নির্যাতনভোগী তিনজন আন্দামান ফেরত বিপ্লবী, দিনাজপুরের কমরেড গুরুদাস তালুকদার, বরিশালের কমরেড নলিনী দাস, ময়মনসিংহ শেরপুরের কমরেড রবি নিয়োগী এবং নেত্রকোনায় অনুষ্ঠিত সারা ভারত কৃষক সম্মেলনের স্বেচ্ছাসেবক ও কৃষক নেতা এবং গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি আজিজুল ইসলাম খান। 62 সালে আমার তখন 5-6 বছর বয়স হয়। তো সেই সময় একটা ঘটনা ঘটছে কি, আমি বোধহয় বল নিয়ে খেলছিলাম, তো সেই বলটা মানে চলে গিয়েছে ওই রাজারবাগ পুলিশ লাইনের ভিতরে। এখন আমি বলের পিছনে চলে গেছি আর কি। এখন কে আনবে, বাসায় আর কেউ লোক নাই। এখন আমার মা খুবই উদ্বিগ্ন যে ছেলে গেল কোথায়। তো বাবা আমাকে নিয়ে ওই মানে পুলিশ লাইনের ভিতরে গিয়ে, তখন কিন্তু হুলিয়া এবং তখনকার সময়ে 10,000 টাকা মানে পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে এই লোককে ধরায় দিলে 10,000 টাকা দেওয়া হবে। সেই হুলিয়ার লোক সকালবেলা তার ছেলেকে খুঁজতে রাজারবাগ পুলিশ লাইনের ভিতর থেকে বল সহ আমাকে নিয়ে এসে আমার মায়ের কাছে হস্তান্তর করেছিল আর কি। 1961 সালে কমরেড মণি সিং কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে একাধিক সফল বৈঠক করেন। এসব বৈঠকে বামপন্থী ছাত্র ইউনিয়ন ও আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের মধ্যে ঐক্য তৈরি করে স্বৈরাচারী আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অধিকাংশ সময় এসব বৈঠকে কমরেড মণি সিংহের সঙ্গে থাকতেন কমরেড খোকা রায়। এই বৈঠকগুলোর ফলশ্রুতিতে শুরু হয় 1962 গৌরবোজ্জ্বল ছাত্র আন্দোলন, যা 1969 সালে এসে এক সফল গণ আন্দোলনে রূপ নেয়। কমরেড মণি সিংকে আমি প্রথম দেখি 1965 সালের মে মাসে, এবং মে দিবস উপলক্ষে আমরা যারা কমিউনিস্ট পার্টির ছাত্রকর্মী ছিলাম তাদের একটা বৈঠক হয়। এবং এখন যেটা কল্যাণপুর, সেটা তখন ছিল একটা গ্রাম এলাকা, একটা টিনের ঘরের একটা বাসার ভেতরে আমরা ছাত্রকর্মীরা সবাই একত্রিত হলাম। এবং সেইখানে অন্যান্য পার্টির নেতারা আন্ডারগ্রাউন্ড অবস্থায় গোপন মিটিংয়ে তারা উপস্থিত ছিলেন। আমরা পার্টি কমরেডদের স্বনামে তখন পর্যন্ত তাদের আসল নাম আমরা জানতাম না। সবারই যেটাকে আমরা বলি টেকনিক্যাল নাম, সেই নামেই তাদেরকে পরিচয় করে দেওয়া হতো। এবং কমরেড মণি সিংকে পরিচয় করে দেওয়া হলো যে আমাদের পার্টির নেতা কমরেড আজাদ, এই নামেই কিন্তু তিনি পার্টিতে পরিচিত ছিলেন। এই সময়ে পিকিংপন্থী অনুসারীরা পার্টি ছেড়ে চলে যায়। তারা যখন পার্টি ছেড়ে চলে যায় তখন কমরেড মণি সিং সেন্ট্রাল কমিটিতে 13 জন মেম্বারের ভেতরে 2 জন ছিলেন পিকিংপন্থী, কমরেড সুখেন্দু দস্তিদার এবং কমরেড মোহাম্মদ তোহা। তারা যখন কমরেড মণি সিংকে এসে জানালেন যে দাদা আমরা আলাদা পার্টি করব, তখন অনেক বোঝানোর চেষ্টা করেছে। শেষ পর্যন্ত কমরেড মণি সিং একটা উক্তি করেছিলেন যে তোমরা যে এইভাবে পার্টি ভেঙে চলে যাচ্ছ, তোমরা কিন্তু ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, গণতান্ত্রিক কেন্দ্রিকতা তোমরা মানলা না। 1967 সালে কমরেড মণি সিং আত্মগোপন অবস্থায় ঢাকা মোহাম্মদপুর অঞ্চল থেকে গ্রেপ্তার হয়ে যান। পরবর্তীতে 1969 সালে গণ অভ্যুত্থানের সময় মুক্তি পান। তবে 1969 সালের জুলাই মাসে কমরেড মণি সিং আবার গ্রেপ্তার হন। তখন ওর সাথে গ্রেপ্তার হন কমরেড মণি সিংহের দীর্ঘদিনের সহকর্মী ও পার্টির সার্বক্ষণিক কর্মী কমরেড হাবিবুর রহমান। 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের সঙ্গে কমরেড মণি সিংহকেও মুক্তি দেওয়া হয়। আর এটা হলো 69 সালে যখন বাবা জেল থেকে বেরিয়ে আসেন। একই দিনে কিন্তু সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব বেরিয়ে এসেছিলেন, আর সন্ধ্যার সময়
এনারা বেরিয়ে আসছিলেন। এবং এখানে একটা কথা আছে, সেটা হলো যে শেখ মুজিবুর রহমান সেই সময় বলেছিলেন যে, আমি বের হব না যতক্ষণ পর্যন্ত এদেরকে মুক্তি দেওয়া না হবে। 69 সালে তো গণ অভ্যুত্থানের সময় ওনারা মুক্তি পেলেন, কিন্তু মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই তো আবার এখানে মার্শাল ল জারি হলো, এবং মার্শাল ল জারি হওয়ার পরে কিন্তু আবার কমরেড মনি সিং গ্রেপ্তার হলেন। আর বাবা সেন্ট্রাল জেলেই ছিলেন। কিন্তু যখন মুক্তিযুদ্ধের আন্দোলন যখন শুরু হয়ে যায়, তখন ওনাকে রাজশাহী সেন্ট্রাল জেলে বদলি করে নিয়ে যাওয়া হয়। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় কমরেড মনি সিং রাজশাহী জেলে ছিলেন। 1971 সালের 7ই এপ্রিল রাজশাহী কারাগার ভেঙে বন্দীরা ওকে মুক্ত করেন। জেল থেকে মুক্ত হয়ে কমরেড মনি সিং ভারতে চলে যান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখেন। 1971-এর মুক্তিযুদ্ধের সময় কমরেড মনি সিং সহ কমিউনিস্ট পার্টি ও ন্যাপের 5 জন নেতা ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। সভাটির আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই-এর কেন্দ্রীয় নেতা ও লোকসভার সদস্য কমরেড ভূপেশ গুপ্ত। এছাড়া প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক সচিব PN হাকসার ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডিপি ধর এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করেন। এ সময় ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যে নিজস্ব গেরিলা বাহিনীটি গড়ে উঠেছিল, সে বাহিনীটি গড়ে তোলার ব্যাপারেও কমরেড মনি সিং ব্যাপক অবদান রাখেন। 69-এর গণ অভ্যুত্থানের পর তখন তিনি আমাদেরকে অ্যাড্রেস করলেন, ছাত্রদেরকে 2টা কথা বলেছিলেন, যে তোমরা একটা বিরাট গণ অভ্যুত্থান করেছ, তোমাদের সবাইকে স্যালিউট জানাই, তবে মনে রাখবে এটা হলো ড্রেস রিহার্সাল, আসল সংগ্রাম কিন্তু সামনে আছে। তারপরে আরেকটা বৈঠকে তিনি বললেন যে তোমাদেরকে আমি বলতে চাই, আর্ম স্ট্রাগল ইজ ইন দ্য এজেন্ডা। মুক্তিযুদ্ধের সময় একটা বিশেষ সমস্যা তখন কাজ করছিল। একদিকে ছাত্র ইউনিয়ন বা ন্যাশনাল আর্মি পার্টি বা কমিউনিস্ট পার্টির যারা সদস্য শুভানুধ্যায়ী সমর্থক ছিলেন, তারা তো মুক্তিযুদ্ধে যেতে চাচ্ছিলেন এবং সেটার জন্য প্রশিক্ষণের প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন। মুক্তিযুদ্ধ বাহিনী যেটা গড়ে উঠছিল, সেইখানে এই পরিচয়ে গেলে তাদেরকে ওই বাহিনীতে যুক্ত করা হচ্ছিল না। এখন এই সমস্যার সমাধান কি, সেইটা ভারতের কমিউনিস্ট পার্টির সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একটা গভীর আলোচনা হয় এবং পরে এই সিদ্ধান্ত হয় ইন্দিরা গান্ধী পর্যন্ত যেতে হবে। তো যার ফলে সেই বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির 5 জন নেতা, কমরেড মনি সিং, তখন পার্টির সাধারণ সম্পাদক ছিলেন কমরেড আব্দুল সালাম বা কমরেড বারিন দত্ত। তো কমরেড বারিন দত্ত, কমরেড খোকা রায়, কমরেড অনিল মুখার্জি এবং কমরেড মোহাম্মদ ফরাদ, এরা এই বৈঠকে অংশগ্রহণ করেন এবং সেইখানে সেই আলোচনার ভিত্তিতে এটা ঠিক হয় যে কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন ন্যাপ এটার যে আলাদা বাহিনী হিসাবে স্বীকৃত হবে, ভারতের সামরিক বাহিনী তাদেরকে প্রশিক্ষণ দেবে, অস্ত্রশস্ত্র দেবে এবং তারপরে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করবে। এবং কমরেড মনি সিং এর বইয়ে আছে যে একটা বড় অভিযান যেটা কমিউনিস্ট গেরিলারা সেই সময় করেছিল, সেটা হলো পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে অকেজো করে দেওয়া নৌসেনা দিয়ে, এবং সেইখানে কমিউনিস্ট পার্টির লোকেরা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়, কমরেড মনি সিং ছিলেন সেই উপদেষ্টা পরিষদের অন্যতম একজন সদস্য। উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছিলেন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ। অন্যান্য সদস্যরা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ন্যাপের প্রফেসর মোজাফফর আহমেদ ও কংগ্রেসের মনোরঞ্জন ধর। প্রথম তাকে আমি দেখি 71 সালে, তখন আমি মুক্তিযুদ্ধে চলে গেছি, গোকুলনগর ট্রানজিট ক্যাম্পে থাকি, বিশাল একটা বিরান প্রান্তর, সেখানে সব মুক্তিযুদ্ধে যোগদানকারী বা যোগদানে ইচ্ছুক কৃষক, শ্রমিক এবং মধ্যবিত্তরা এসে বাস করে। জ্ঞান চক্রবর্তী সেই ক্যাম্পের নেতা। সেখানে খবর হলো যে পরের দিন ভোরবেলা কমরেড মনি সিং আসবেন এবং আমাদের উদ্দেশ্যে একটা বক্তৃতা দেবেন, এবং তিনি আসলেন। আমার তখনকার যে ইমপ্রেশন এখনও মনে আছে, সেটা হলো যে একটা তেজদীপ্ত মানুষ, একদম সুঠাম, দীর্ঘদেহী, স্বাস্থ্য ভালো, তিনি একটা তেজদীপ্ত বক্তৃতা দিলেন। আমরা শিহরিত হলাম এবং সেইটাই আমার প্রথম দেখার ইমেজ। পরবর্তীতে তাকে আমরা বড় ভাই বলি এবং পরবর্তীতে বড় ভাইয়ের অনেক বক্তৃতা আমি শুনেছি। সব জায়গাতেই আমি দেখতাম তিনি বক্তৃতা দিতে দিতে একটু
লাফিয়ে উপর দিকে উঠে যেতেন এবং হাতটা উঁচু করে, মানে একটা মনে হচ্ছে যেন এখনই তিনি সংগ্রামে ঝাঁপিয়ে পড়বেন। মণি সিংয়ের এই যোগদানের ফলে আমাদের স্বাধীনতা সংগ্রামে একটা নূতন মাত্রা যোগ হয়েছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং আমরা শুধু ভারতের সাহায্য পাই নাই, আমরা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যে সাহায্য আমরা পেয়েছি, এটা সম্ভব হয়েছিল মণি সিংয়ের এই সংযোগের ভিতর দিয়েই। এইটা আমাদের বিশেষ করে বলতে হবে। কাজে স্বাধীনতা আন্দোলনে মণি সিংয়ের অবদান বলতে গেলে এইটাকে খুব বড় করে দেখতে হবে বলে আমি মনে করি। 1971-এর মুক্তিযুদ্ধের সময় 9ই আগস্ট ভারত সোভিয়েত যে মৈত্রী চুক্তি সম্পাদিত হয় এবং যে চুক্তিতে বলীয়ান হয়ে ভারত অনেক আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিতে সক্ষম হয়, সে চুক্তি সম্পাদনের ব্যাপারে প্রাথমিক যোগাযোগের ক্ষেত্রে ভারতের কমিউনিস্ট পার্টির সিপিআই-এর নেতাদের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা কমরেড মণি সিংহেরও অবদান ছিল। এই চুক্তি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নানা রকম উন্নত যুদ্ধাস্ত্র পেতে অনেক সহায়তা করে। যে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছিল বিপ্লবী সশস্ত্রবাদের পথে, ব্যক্তিগত সন্ত্রাসবাদের পথে। তখন অস্ত্রপাতি নিয়ে কারবার হতো, কিন্তু ওগুলো ছিল ছোট ছোট অস্ত্র। 1971 সালে যখন আমরা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হলাম, আমি প্রথম ব্যাচে গেরিলা যোদ্ধা হিসেবে ট্রেনিং নিয়ে, আমাদের বেস ক্যাম্প ছিল ত্রিপুরার বাইখোরায়, সেইখানে আমাদের অস্ত্রপাতি নিয়ে আমরা বেস ক্যাম্পে অবস্থান করছি। মনিদা আরও নেতারাও এসেছেন, মনিদাও আসলেন আমাদের দেখতে, বক্তৃতা করলেন। অস্ত্রগুলো সামনে ছিল, এলএমজিটা ছিল। ছোট বাচ্চা যেমন আদর করে একটা অস্ত্রকে হাত বুলিয়ে দেয়, তিনি সেইভাবে আমাদের এলএমজির উপরে হাত বুলাইতে বুলাইতে বললেন, আমাদের সময় যদি এগুলো থাকতো, আমাদের সময় যদি এগুলো থাকতো, আমাদের সময় যদি এগুলো থাকতো। এই কথাটা বলে তিনি পরম স্নেহের সঙ্গে এই অস্ত্রটাকে তিনি কিন্তু আদর করা শুরু করলেন। বহু রক্তের বিনিময়ে 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কমরেড মণি সিং দেশে ফেরেন। 1971 সালের 31শে ডিসেম্বর ঢাকার 21/1 পুরনো পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় অফিসের উদ্বোধন করা হয়। কমরেড মণি সিং এই অফিসে বসতেন। 1954 সালে নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম কমরেড মণি সিং সহ বাংলাদেশের কমিউনিস্ট নেতারা প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পান। আমি কমিউনিস্ট পার্টির কমিউনের নিরাপত্তা এবং ম্যানেজারের দায়িত্বে ছিলাম, একই সঙ্গে তো থাকতাম। সেটা হলো হোলি ফ্যামিলি হাসপাতাল, এর পিছনে সকিনা মঞ্জিল, এবং 4-5টা দালান নিয়ে কলোনির নাম হলো বেলাল কলোনি। এটাকে ডাকা হতো কমিউনিস্ট পার্টির কমিউন। ওখানে ম্যানেজারিয়াল দায়িত্বটা ছিল আমার। এই বড় বড় নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলেরই মাসোহারা ছিল 84 টাকা। তো ওর মধ্যেই খাওয়া দাওয়া চলাফেরা সব খুব কৃচ্ছতা সাধন করে। মনিদার বাসায় আমি যখন গেলাম, বড় ভাই বলি আর কি, আমরা ওনার বাসায় গেলাম তো যে দেখি কি যে উনি বিছানার মধ্যে বসে আছেন, উপরে ফ্যান ছিল কিন্তু ফ্যান চলছে না। তা আমি বাইক থেকে আমার খুব গরম লেগেছে, ফ্যানটা ছেড়ে দিয়েছি। তখন উনি না করে উঠলেন। তা আমি তো অবাক, না যে গরম তো। বললেন না আমি যদি এখন ফ্যানের বাতাস খাই, আবার কোন দিন আমাকে নিয়ে যাবে জেলে, তখন তো ফ্যান পাবো না, তার জন্য আমি এখন ফ্যান ছাড়বো না। আরেকটা কথা উনি বলেছিলেন, সেটা হলো যে বিদ্যুৎ তো খরচ হবে, বিল তো উঠবে। ওনারা খুব কষ্ট ছিল তখন, কিন্তু তারা তো একটা সুনির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতে আগাতেন। মার্কসিজমকে তারা ধারণ করেছিলেন এবং মনে করেছেন মার্কসিজমের মাধ্যমেই জনগণের মুক্তি হবে এবং সেই মার্কসিজমকে দেশে প্রতিষ্ঠা করতে হবে। এবং মার্কসিজম প্রতিষ্ঠা করার বড় শক্তি হলো মেহনতি মানুষ, শ্রমিক কৃষকের আন্দোলন গড়ে তুলতে হবে, তাদের মধ্যে কাজ করতে হবে। এবং এই কাজটা করবে কারা? ছাত্র সমাজ করবে, বুদ্ধিজীবীরা করবে। তারা বুদ্ধিজীবী, ছাত্র সমাজ, শ্রমিক কৃষককে সংগঠিত করবে, তার মাধ্যমে দিয়ে বিপ্লব হবে। এরকম একটা স্বপ্ন নিয়ে তারা কাজ করেছেন এবং আমার মনে হয় যে তারা তাদের কাজে তারা সফল হয়েছেন। তাদের সময় শ্রমিক সংগঠন বলেন, কৃষক সংগঠন বলেন, ছাত্র সংগঠন বলেন, এগুলোর একটা শক্তি ছিল এবং সেগুলো কিন্তু খুবই দৃশ্যমান ছিল, শক্তিও ছিল, দৃশ্যমান ছিল।
73-এ পার্টি কংগ্রেস, যখন কংগ্রেসে কমরেড মনি সিং এর নাম প্রেসিডেন্ট হিসেবে প্রস্তাব করা হয়, মনি সিং কিন্তু প্রেসিডেন্ট ছিলেন না, তার কাছে কিন্তু চিঠি আসতো বঙ্গবন্ধুর কাছ থেকে, সরকারের কাছ থেকে এবং অন্যান্য জায়গা থেকে, এবং পত্রিকায় নাম উত্তর সভাপতি হিসেবে। উনি শুধু সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলেন। 1973 সালে আওয়ামী লীগ, ন্যাপ ও কমিউনিস্ট পার্টির যে ত্রিদলীয় ঐক্যজোট গঠিত হয়, সে জোট গঠন ও তার কার্যক্রমে কমরেড মনি সিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1975 সালের ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ দল বাকশাল গঠন করেন। মনি সিংহের নেতৃত্বাধীন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাকশালে যোগদান করে। বঙ্গবন্ধু বলল একটা পার্টি হবে, ওটার নাম বাকশাল, এবং এই পার্টিতে সবাই যুক্ত হবে। এই বাকশালের পক্ষে বিপক্ষে ভোটাভুটিতে 3টা ভোট মনি সিংহের পক্ষে আসলো। সংখ্যাগরিষ্ঠ বাকশালের পক্ষে থাকা পার্টি গ্রুপগুলো পরে স্বীকার করছিল, বলেছে মনি সিংহের ঠিক ছিল। প্রত্যেকটি ঘটনায় সেই শক্তিগুলো যে বলতেন, ঠিক করতেন, এবং পর্যাপ্ত সময় যায় গেছে কমরেড মনি সিংহের যুক্তিগুলো সঠিক প্রমাণিত। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার পর যে বাসায় উনি থাকতেন, বঙ্গবন্ধুর হত্যার পরের দিন কিন্তু মিলিটারি ওখানে এসেছিল কমরেড মনি সিং এর খোঁজে আর কি। কিন্তু যেহেতু জুলাই মাসের শেষের দিকে বাবা রাশিয়াতে চলে গিয়েছিলেন, সুতরাং উনি আর ছিলেন না। কিছুদিন পর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন। তখন তো তিনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, 77 সাল। তো একদিন খবর আসলো যে জিয়াউর রহমান সাহেব ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন যাওয়ার জন্য। জিয়াউর রহমান ওনাকে বলেছিলেন যে আপনার তো অনেক অভিজ্ঞতা, অনেক রাজনীতির পথ পরিক্রমা করে এসেছেন, আপনার এই ইতিহাস দেশের মানুষের জানা উচিত এবং আপনি একটা স্মৃতি কথা লেখেন। ওই দিনই দিবাগত রাত্রে পুলিশ এসে বাবার বাসায় হাজির, যে চলেন। 77 বছর বয়সে 6 মাসের জন্য জেল হয়ে গেল আর উনি নিজেকে কোনোদিন আবার পার্টি মনে করতেন না। আমরা রহুমান নিজেদেরকে আবার পার্টি মনে করি। ইন্ডিভিজুয়ালি ওই জায়গাতে উনি ইন্ডিভিজুয়ালিজমটা পছন্দ করতেন না। কালেকটিভ সিদ্ধান্তকে উনি মাথা পেতে নিতেন। উনি পার্টির মধ্যে হানাবাটের বিরোধিতা করছে, জিয়া রানারা আমাদের খালকাটার বিরোধিতা করছে, বাকশালেরও তারা বিরোধিতা করছে। কিন্তু পার্টিতে যেহেতু মানে উনি সংখ্যালঘুষ্ঠ ছিলেন, সেটা যেটা সংখ্যাগরিষ্ঠের যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তকে উনি পার্টির সিদ্ধান্তকে মাথা পেতে নিয়ে উনি কাজ করেছেন। ব্যক্তিগত গুণাবলী তো বলা যাবে অসাধারণ। একটা জিনিস খেয়াল করে দেখেন, ওনার বইটা যে লিখেছেন না, ওখানে কিন্তু আমি শব্দটা কিন্তু ব্যবহার করেননি, কিন্তু আমরা শব্দটা ব্যবহার করেছেন। আমি এটা খেয়াল করেছি। মানে একজন কমিউনিস্ট হিসাবে যে গুণাবলী থাকা দরকার, মানুষের জন্য তার যে দরদ, এখানে কোনো খাদ নেই, নিখাদ। আমি মনে করি কমরেড মনি সিং ছিলেন নিখাদ। উনি এমন একজন সাধারণ মানুষের মতো আমার সঙ্গে, মানে যেটাকে বলে রাপোর্ট বিল্ডিং, হ্যাঁ, মানে উনি মনে হয় বুঝতে পেরেছিলেন যে মেয়েটা আমাকে ভয় পাচ্ছে, এবং উনি আমাকে ওয়ার্ম আপ করার জন্য মানে এই ছোট ছোট প্রশ্ন, কোথা থেকে আসছো, কবে আসছো, কি আসছো। তো আমি দেখলাম যে খুব সুন্দর একজন মানুষ, গায়ের রংটা একেবারে টকটকা হলুদ, তারপরে চোখে একটা চশমা পরা, তবে চশমাটা অনেক মানধাতার আমলে, একেবারে সৌম্য একজন ভদ্রলোক এবং কেতা দুরস্ত, কোট পরা। তখন আমার শাশুড়ি বেশি করে বলতেছে, সাকি তুমি এটা নাও, অত্যন্ত চমৎকার ভাবে আপন করে নেওয়ার চেষ্টা করেছেন আর কি দুজনেই। কমরেড মনি সিংহের সহধর্মিণী কমরেড অনিমা সিংহ 1980 সালে ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। আমার মা মারা যান 1 জুলাই 1980। পরের দিন আমার একটা তো বোন থাকে, এখনো থাকে ভারতে, আসানসোল। কিন্তু দিদি ওই চিঠিটা বের করে দেখালো আর কি, যে প্রিয় ঝর্ণা, আমার দিদির নাম ঝর্ণা, যে এরকম একটা খুবই মারাত্মক একটা খবর তোমাদেরকে জানাচ্ছি যে তোমার কাকিমা গতকাল মারা গেছে। একটু সংক্ষিপ্ত চিঠি, কিন্তু বোঝা যায় যে ভিতরের দুঃখটা যে প্রকাশ করেছে।
অনিমাদি মারা গেলেন 1980-তে। কমরেড মনি সিং একাকিত্ব হয়ে গেলেন। আমি সরাসরি পার্টি অফিসে চলে আসলাম। পার্টি অফিসে তখন কমরেড মনি সিংয়ের দায়িত্বে ছিলেন কমরেড শেখর দত্ত। তো শেখর দত্তকে আমি বসে বললাম, দাদা আমি কমরেড মনি সিংয়ের দায়িত্ব নিতে চাই। আমি পার্টির চিকিৎসা বিভাগের আমার দায়িত্বে ছিলাম। হঠাৎ করে মনি সিং অসুস্থ হয়ে পড়লেন। ওনাকে তো দেখাশোনার একটা ব্যবস্থা করতেই হবে। তারপরে আমাদের অসিত বরণ রায় রাজনৈতিক নিয়ে, তাই সেই হিসাবে ওকে রাখা হইলো যে সার্বক্ষণিকভাবে বড় ভাইকে দেখার জন্য। এইভাবে কমরেড মনি সিংয়ের সাথে 81 সাল থেকে আমি দাদুর সাথে থাকা শুরু করলাম। দাদু অত নিয়মিত হাঁটতেন, একদম সকালবেলা এক টাইমে ঘড়ির কাঁটায় 5টায় ঘুম থেকে উঠতেন, প্রতিদিন হাঁটতেন এবং ঝড় বৃষ্টি যাই হোক না কেন কমরেড মনি সিং হাঁটতেছে এবং আমি তার সাথে হাঁটতাম। অসম্ভব বই পড়তে, সারাক্ষণ বই পড়তেন। সোভিয়েত ইতিহাস 8 বার পড়েছে। তারপরে ধরেন জুকবের, আপনি দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বই, সে তো একদম আমার মুখস্থ ছিল দাদুর আর কি। প্রতিনিয়ত অবসর মানি হলো বই পড়া। এরশাদ এসে যখন সামরিক জারি করে ফেললো, যখন ছাড়া পেল সকল নেতারা, তারপরে তখন একদিন শেখ হাসিনা আমাদের বাসায় আসেন। ওই 82 সালে আসলে তখন শেখ হাসিনা বললেন যে দাদা আপনি বুদ্ধি দেন, মানুষ দেব আমি। এইটা আমার কাছে খুবই মনে হয়েছে। তো ঠিকই কমরেড মনি সিংয়ের সাথে আলাপ করার কয়েকদিন পরেই 83 সালের জানুয়ারি মাসের 30 তারিখে আমাদের পুনরাদল হলো। আব্দুর রশিদ তর্কবাগিসের বাসায় বসে পুনরাদল গঠিত হলো এবং এই পুনরাদলের যে পল্টনের যে প্রথম জনসভাটা হলো, ওই জনসভাটা কিন্তু কমরেড মনি সিংই সভাপতিত্ব করছিলেন। অনেকেই বলতে চাইতেন উনি তো টেরোরিস্ট পার্টির সঙ্গে ছিলেন, অনুশীলন দল। তারপর বাংলাদেশের প্রথম সশস্ত্র আন্দোলন করেছিলেন তিনি ইয়েতে, সুষম দুর্গাপুরে, নেত্রকোনায়। তো উনি খালি ভাঙচুর করতেই জানেন, উনি তত্ত্ব কিছু জানেন না। কিন্তু আমি দেখেছি উনি প্রত্যেকটা বিষয়ে যে মত দিয়েছেন পরবর্তীকালে সেটা সত্য প্রমাণিত হয়েছে। আপনার ইউনিটিয়ান স্ট্রাগল, তারপর বাকশাল, বঙ্গবন্ধুর প্রতি কি দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, ভারতের প্রতি কি দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, প্রত্যেকটা ব্যাপারে তিনি ছিলেন নির্ভুল। পার্টি কিভাবে হবে, উনি কিন্তু কারোর সাথে রাজনৈতিক ডিফারেন্স হলেও কোনোদিন তাকে ব্যক্তিগতভাবে তিনি কোনো ঘৃণা করেন নাই। তিনি পাপকে ঘৃণা করেছেন, পাপীকে না। মানবিক মূল্যবোধ সম্পন্ন ছিলেন, খুব সহজে তিনি বন্ধু হয়ে যেতে পারতেন। কমরেড মনি সিং ছিলেন ধীর স্থির স্বভাবের মানুষ। কোনো বিপদে বা সংকটকালে মোটেই বিচলিত হতেন না। কোনো সিদ্ধান্ত গৃহীত হলে সেটার পক্ষে দৃঢ়তা ও আন্তরিকতার সঙ্গে এবং উদ্যোগ নিয়ে কাজ করতেন। মনি সিং এর চরিত্রে সবকটা জিনিস ছিল যেগুলো একটা নেতার থাকা প্রয়োজন। যেমন ধরুন মনি সিং এর দীর্ঘ টঙ্ক আন্দোলন করার অভিজ্ঞতা ছিল, যার ফলে মানুষের দুঃখ কষ্ট দেখা, সেই দুঃখ কষ্টের সঙ্গে একাত্ম হয়ে থাকা, এই যে ডিক্লাসের কথাটা, মনি সিং এই ডিক্লাসের চর্চাটা কিন্তু 1938-40 সাল থেকেই করে ধরেছে। আরেকটা উনি নেতা কি নেতা নয়, আর মানুষের জন্য ভীষণ মায়া ছিল। মানে হিমদন্ত হিউম্যান বিং, খুব যে একটা কঠোর তাত্ত্বিক কমিউনিস্ট পার্টির সেক্রেটারি, ওই রকম ইয়েটা ছিল না। সেই জন্য মনি সিংকে আমার মনে হয় পূর্ব বাঙালিরা তাদের হৃদয়কে বাদ দিয়ে কমিউনিস্ট পার্টি করতে পারবে না। মনি সিং তার হৃদয়কে নিয়েই কমিউনিস্ট পার্টিটা করেছে। আমার চোখে যেটা খুব স্পষ্ট, সেটা হলো যে তার স্পার্টান লাইফ বা নিরাভরণ এবং খুবই জনগণের মতো বা শ্রমিক শ্রেণীর মতো জীবনযাপন। তার বাড়িতে গিয়ে আমি দেখেছি মোড়া ছাড়া আর অন্য কোনো কিছু নাই। দুটো রুমে তারা থাকতেন। এখন তো রাজনীতি যারা করে তাদের বাসায় গেলে বোঝা যায় না তারা রাজনীতিবিদ না ব্যবসায়ী, কিন্তু কমরেড মনি সিংয়ের বাসায় গেলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে তিনি রাজনীতিবিদ এবং তিনি শ্রমজীবীদের রাজনীতিবিদ। পার্টির প্রতি দাদু যে কেমনই ছিল আপনি এটা কল্পনা করতে পারবেন না। দাদু যখন অসুস্থ হয়ে পড়লো, ডাক্তার প্রভাকর পুরকায়স্থ বললেন যে অসিত, ওনাকে ইসুবুলি ভুসি খাওয়াতে হবে। কিন্তু কোনোভাবেই চেষ্টা করে ইসুবুলি ভুসি খাওয়াতে পারতাম না, কারণ যে বলে অসিত এটা তেলে আমি খাবো না, ওইটা একটু কেমন লাগে, এটা আমি খাবো না। তখন মঞ্জুর হাসানের খান ওনার কাছে দ্বারস্থ হলাম, এখন কি করতে পারি। উনি আমাকে বুদ্ধি দিল যে আজকে না, কালকে তুমি বিকেল 4টের সময় যে বলবে, ওটা টাইম দিয়ে দিলে যে আমরা পার্টি অফিসে, আপনার যে আমাদের মিটিং শেষ হয়েছে এরকম একটা ভাব, তুমি যে বলবে যে আজকে পার্টি অফিসে
কমরেড মনি সিংয়ের খাওয়া নিয়ে মিটিং হয়েছিল এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে এক বাটি ইসিবুলি ভুসি ওনার খেতে হবে। চমৎকার ব্যাপার। পরদিন সকালে দেখা গেল দাদুর কোনো প্রতিবাদ নাই, একদম হ্যাঁ ওই এক বাটি ইসিবুলি ভুসি একদম ঢকঢক করে খেয়ে ফেলে এবং প্রতিদিন খেত। তারপরে হ্যাঁ পার্টির সিদ্ধান্ত। প্রতিটি পয়সা হিসাব করে ব্যয় করার একটা দৃষ্টান্ত দিচ্ছি তার। পার্টি অফিসে একটা টেলিফোন ছিল, যখনই তিনি টেলিফোন করতেন তখনই লিখে রাখতেন যে এই টেলিফোন করলাম, এটার জন্য খরচ হলো এক এক কলের জন্য এত টাকা। তো তার নিজস্ব ব্যবহার্য টেলিফোনটা, তো এরকম করে লিখে মাস শেষে সবগুলো যোগ করে তিনি দেখতেন যে কতটা ফোন এখান থেকে হয়েছে এবং এর জন্য বিল কতটা আসা উচিত। একবার বিল তার চেয়ে বেশি আসলো অনেক, তো উনি আর বিল পরিশোধ করবেন না। উনি চ্যালেঞ্জ করলেন যে ওই বিলটা ঠিক না, কারণ আমার কাছে হিসাব আছে। জেলখানায় একসঙ্গে ছিলাম, আমরা দুজনে পাশাপাশি থাকতাম। কমরেড মনি সিংয়ের ভেতরে আমি দেখেছি বিপ্লবের অন্তহীন ভাণ্ডার। জেলখানার কথাই বলি, জেলখানায় যেও তিনি কিন্তু তার এই অন্তহীন বিপ্লব পিপাসা সেটা কিন্তু তার দূর হয়নি। আমাকে জেলখানায় রেখেছে জেলার, যেই অবস্থায় রেখেছে সেটাকেও আমি মানতে রাজি না। এই অবস্থাটাকে একটু উন্নত করতে হবে। আনো কাগজ, আনো কলম, আনো, জেলার সাহেব আজকে এরকম হলো কেন, এইটা একটু আপনি দেখবেন। পরদিন আরেকটা চিঠি, যেই অবস্থায় বাস্তবতা আমাকে নিক্ষেপ করেছে আমি সেইটাতেই সন্তুষ্ট নই, এটাকে আরো উন্নত করতে চাই। যে কোনো বিপ্লবীর ভেতরে চলতি অবস্থা, স্থিত অবস্থাটাকে মেনে না নিয়ে সেটাকে উন্নত করার, মানবিক করার, আরো সহজ এবং আনন্দময় করার জন্য যে প্রচেষ্টা, সেটা একটা বিপ্লবীর অবশ্য চরিত্র হওয়া উচিত। এটা মনিরার কাছ থেকে আমরা, এবং আমি বিশেষ করে এটা শিখতে পেরেছি। মনি সিংয়ের টাইমকে বলতাম আমরা মনি সিং স্ট্যান্ডার্ড টাইম। একদিন ফুড মিনিস্টার, তার ওখানে গেছি কমরেড মনি সিংয়ের সহ ফণিদা, তো ওখানে ঘড়িটা স্লো ছিল। মনি সিং ঘড়ি দিয়ে বলে ঘড়ির তো টাইম ঠিক নেই। তখন উনি বললেন ঘড়িটা ঠিক করেন। বলে আমি ঠিক করবো দাদা, চিন্তা করেন না। বলে এখনই ঠিক করেন, মন্ত্রীর যদি টাইম পেছনে থাকে তো সব তো লেট হয়ে যাবে দেশের কাজ। তো তখনই ফিরি নিয়ে এসে পিয়ন ঠিক করে দিল এটা টাইম। এই ছিল মনি সিং। আমরা এর জন্য বলতাম মনি সিং স্ট্যান্ডার্ড টাইম। আর খুব মানে দিল খোলা মানুষ বললে আমরা যেটা বুঝি আর কি, সেই রকম লোক ছিলেন। মানে বড় নেতার সঙ্গে খুব গম্ভীর এরকম কিছু না। আর খৈনি খেতেন তো, মানে এই সবাইকে নিয়ে জমি আড্ডা দেওয়া, এইটা একেবারে মানে হ্যাঁ, সাদা কাপড়, সাদা লং শার্ট আর পায়জামা আর জুতা। মানে বাবার চেহারার মধ্যে খুবই একটা ঔজ্জ্বল্য ছিল, আর বয়স হইল ঔজ্জ্বল্যতাটা ছিল আর। এবং উনি কিন্তু মানে আজীবন বিপ্লবী এবং সর্বহারা এবং ডি ক্লাস সবকিছুই। কিন্তু উনি যেটা বলতেন যে আমার যাই আছে সেগুলো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এতে তো ক্ষতি নেই। নিজের জীবনী নিয়ে মনি সিং জীবন সংগ্রাম নামে একটা আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেন। দিল্লির পিপলস পাবলিশিং হাউস বইটা ইংরেজিতে ও হিন্দিতে অনুবাদ করে বই আকারে প্রকাশ করেছে। 1980 সালে 80 বছর বয়সে কমরেড মনি সিং সোভিয়েত ইউনিয়নের পিপলস ফ্রেন্ডশিপ পদকে ভূষিত হন। 1984 সালের ফেব্রুয়ারি মাসে কমরেড মনি সিং পক্ষাঘাতে আক্রান্ত হন এবং বাকশক্তি হারিয়ে ফেলেন। বিং এ ফিজিশিয়ান, আমি জানতাম হি ওয়াজ ডায়াগনোজড অ্যাজ মানে ডায়াবেটিক পেশেন্ট। ওনার ডায়াবেটিস ছিল বহু বছর যাবৎ। আমাদের বিয়ে হলো 82, 84-তে আমার শ্বশুর বাকরুদ্ধ হয়ে গেলেন। দীর্ঘ কয়েক বছর শয্যাশায়ী থাকার পর 1990 সালের 31শে ডিসেম্বর কমরেড মনি সিং মৃত্যুবরণ করেন। পার্টি অফিসে তো একদিন পুরা রাখা হয়েছিল আর কি। মৃত্যুর পরের দিন ওনাকে দাহ করা হয়। এটা একটা প্রজন্মের একটা প্রতীক, সেই প্রতীকের মৃত্যু হলো আর কি। আজও আমার ভিতরে একটা মানে ছবি আমার ভিতরেই হয়, কিভাবে ওই গলিটা থেকে মনি সিংহের যে লাশটা নিয়ে মিছিল করে
পুরা ঢাকা শহরের আপনার পার্টি অফিস পর্যন্ত, পল্টন পর্যন্ত লালে লাল পতাকায় ভরে গেল মানুষে, এবং প্রত্যেকটা গাড়ি ঘোড়া স্তব্ধ হয়ে গেল। আমি বুঝলাম বাংলাদেশে ওই সময়টার আমার একটা ফিলিং যে একটা নক্ষত্রের মৃত্যু হলো, যে নক্ষত্র আর কোনোদিন ফিরে আসবে না। কমরেড মণি সিংহের মৃত্যুর পর কমিউনিস্ট পার্টির অসংখ্য কর্মী, সমর্থক ও সারা দেশে ওর শুভানুধ্যায়ীদের মধ্যে এক গভীর শোকের ছায়া নেমে আসে। হাজার হাজার মানুষ কমিউনিস্ট পার্টির কার্যালয়ে ও বাইরের রাস্তায় মুষ্টিবদ্ধ হাত তুলে এই বিপ্লবী নেতার প্রতি শ্রদ্ধা জানায়। ওই দিন বিকেলে মণি সিংহের কফিন এক ট্রাকে করে সুবিশাল এক শোক মিছিল সহ বুড়িগঙ্গা নদীর পারে শ্যামপুর শ্মশানঘাটে নিয়ে গিয়ে দাহ করা হয়। শেষ হয় এক আজন্ম বিপ্লবী ও আদর্শবাদী এক কমিউনিস্ট নেতার সংগ্রামী জীবন। আর আজ তো কমরেড মণি সিং নামটাই বাংলাদেশে এক কিংবদন্তি বিপ্লবীর নামে পরিণত হয়েছে। কমরেড মণি সিংকে বাংলাদেশ সরকার 2004 সালে মরণোত্তর সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক প্রদান করে। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় কমরেড মণি সিংহের স্মৃতিতে 2020 সালে সুসং দুর্গাপুরে স্থাপিত হয়েছে কমরেড মণি সিং স্মৃতি জাদুঘর। দুই 2000 সাল থেকে সুসং দুর্গাপুরে কমরেড মণি সিংহের স্মৃতিতে মণিমেলা নামে এক লোকজ মেলা নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। এ মণিমেলায় হাজার হাজার নারী, পুরুষ ও শিশু নিয়মিত অংশগ্রহণ করে থাকে। মণি সিং তো আমার জীবনে বিশেষ করে তাকে আমি ধ্রুবতারার মতো মনে করি, এবং শুধু আমার জীবনে না, আমাদের পার্টির জীবনে এবং সারা দেশের জীবনেও কিন্তু ধ্রুবতারা। তার মতো পলিটিশিয়ান আর হবে না, এত ডেডিকেটেড, এত অনেস্ট, এত সুশৃঙ্খল হবে না আর কি। মণি সিং এর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখনো প্রাসঙ্গিক। পৃথিবী যতই পরিবর্তন হোক প্রাসঙ্গিক। ওনার দ্য ওয়ার্ল্ড আউটলুক, বিশ্ব দৃষ্টিভঙ্গি, সেটার কোনো ব্যত্যয় হয় নাই। পৃথিবীর শুধু কমিউনিস্টরা, কমিউনিটির সাথে সাধারণ মানুষও আমরা এটা বিশ্বাস করি, সেটা রাষ্ট্র হয়েছে এই সমাজ এবং মুক্ত মানবে মুক্ত সমাজ, পৃথিবী সেই দিকেই যাচ্ছে এবং সেটাই তরুণদের অনুপ্রেরণার উৎস হবে। মণি সিং এর ক্ষেত্রে যারা শিখবে আদর্শনিষ্ঠ, সাহস, দৃঢ়তা, শত্রু বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়, জীবনের শৃঙ্খলা, নীতি নৈতিকতা, এগুলো তারা শিখবে। এখানে মণি সিংহের কাছ থেকে তারা অনুপ্রাণিত হবে। সাম্যের জন্য মানুষের যে লড়াই, তার কি শেষ আছে? সেই স্পার্টাকাসের বিদ্রোহের দিন থেকে প্যারিস কমিউন পেরিয়ে রাশিয়া, চীন ও কিউবার বিপ্লবকে ধারণ করে মানুষের মুক্তির যে লড়াই, তা তো আজও চলমান এদেশেও। আর এই লড়াই যতদিন চলবে,
সোমেশ্বরী নদীর পারের কিংবদন্তি বিপ্লবী কমরেড মণি সিংহের নামটাও বাংলাদেশের ইতিহাসে অক্ষয় ও অমর হয়ে রইবে। ধান হো কাস্তে দাও শান হো, এই সামালো